স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 14। অন্ধকার নিভুক কক্ষে মিটমিট করে আলোর ঈর্ষধাবা দেওয়ালে পিঠ থেকে দিয়ে বসে আছে নাজা, এক আঁচল প্রতিমার মতো, দুই হাত দুটো দিকে প্রসারিত করা, একদম নিশ্চল হয়ে। আবার তা হবে না কেন? আজ যে তার প্রাণহীনতা তাকে গ্রাস করেছে। তৌসির আজ ওকে শারীরিকভাবে আঘাত করেনি, শুধু সজোরে ছিটকে ফেলে দিয়ে চপাটাঘাতে জন্য ভৎসনা করেছে, তবে আঘাত করেনি। কিন্তু চপাটাঘাতের চেয়েও বহুগুণে ক্ষীণ ছিল তৌসিরের বলা বাক্যের কষাঘাত। ওর মুখ হতে নিঃসৃত তিক্ত গালিবর্ষণ মাংসের আঘাতের চেয়েও দ্বিগুণ রেশাক্ত আঘাত এনেছে নাজার অন্তর্গর্তে। তৌসিরের অশালীন তিরস্কারে মনটার এমনত বিষগ্নত আচ্ছন্ন হয়েছে। তার ওপর এই দরুন ভাবনা, আপন অস্তিত্বকে হরণী হিসেবে এই স্বেচ্ছাকারী কীটের সাথে জীবনযাপন করবে। এ কি আদৌ নাজার পক্ষে সম্ভব? এই অসম্ভব প্রশ্নটি কেন উত্তর বা কিছুই খুঁজে পাচ্ছে না নাজা। আর না পায় এই অমিল সমীকরণের কোনো মিল সূত্র। ঠিক এমন অবস্থার মুহূর্তেই তৌসির ঘরে প্রবেশ করে। রুমের মাঝ বরাবর এসে দাঁড়িয়ে ও আকস্মিক চারপাশে এক পলক চোখ বোলায়। নাজা দেওয়ালের সাথে এমন বিধ্বস্ত ও নিশ্চিল ভঙ্গিমায় বসে থাকাটা তৌসিরের দৃষ্টিতেই আটকাতেই তার বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস, ভারী শ্বাস। এই মেয়েটিকে নিয়ে সে কি করবে? তৌসির মনে মনে অহনির চেষ্টা করে নাজার মন মতো হতে, তার প্রীতি রাখারও চেষ্টা করে, অথচ নাজা বারবার ওই তৌসিরের প্রতি বর্তি কাজ করে ফেলে। কিসের প্রয়োজন নাজার তৌসিরের কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করার? কেনই বা সে এমন করবে? পরিণীতা তো পরিণীতার মতোই থাকবে, প্রতিটি বিষয়ে তো হস্তক্ষেপ কেন তার? সম্ভবত এই কারণেই স্ত্রীকে অতিশয় প্রশ্রয় দিতে নেই। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে দু কদম এগিয়ে আসে। নাজা তৌসিরের উপস্থিতি টের পায়, অথচ টের পেয়েও কোনো সাড়া দেয় না। সে পূর্বের ন্যায় নিষ্প্রিয় হয়ে বসে থাকে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে। এই দেখে নাজার সামনে একটু হাঁটু গেড়ে বসে তৌসির। নাজার দিকে কিছু সময় নির্বাক চেয়ে রয়। নাজা তৌসিরের সামনে বসে থাকতে দেখেও তৎক্ষণাৎ ওর দিকে নাজার নজরপাত করে না। তৌসির নাজার এই মৌনতা দেখে নিজেও কিছু নিয়ে নীরবতা যাপন করে। অতঃপর নাজার শীতল হাতের ওপর নিজের হাত রেখে বলে, চলো ঘুমাইতাম। নাজা নিরুত্তর। সে আগের ন্যায় স্তব্ধ মূর্তি হয়েই বসে থাকে। তার ভেতরে আগ্নেয়গিরি এখনো যেন শান্ত হয়নি। তৌসির এটা দেখে হাত বাড়িয়ে ওর কাঁধে অন্য হাতে রাখে। তৌসিরের স্বরে অক্লান্ত চেষ্টা, পরিস্থিতি শান্ত করার জন্য ব্যর্থ প্রয়াস। চলো ঘুমাই আমরা। এই অসহ্য স্বাভাবিকতা নাজার অন্তরে ক্রোধান্বিতের মতোই মুহূর্তে আক্রোশে পরিণত করে। ও দাঁতে দাঁত চেপে তৌসিরের দিকে তাকায়, চোখে এখন তিক্ত ঘৃণা। সমস্ত গুমট ভেঙে এক ঝাঁঝালো চিৎকার করে বলে, তো ঘুমাচ্ছেন না কেন? আমি কি ধরে রেখেছি? যান। তৌসির নাজার এই কপট ঝাড়িটা ক্রোধে সামান্য বিচলিত হয় না, বরং ও ঠোঁটে এক প্রকার ব্যঙ্গোক্ত হাসি টেনে ধরে। এক দীর্ঘ ক্লান্ত শ্বাস ফেলেই বলে, তেজ দেখাচ্ছ আমায়, তালুকদারের মাইয়া? নাজা ক্রোধে কাঁপতে কাঁপতে জবাব দেয়, হ্যাঁ তেজ দেখাচ্ছি। তো আপনার কোনো সমস্যা? তৌসির আর কোনো তর্ক বাড়ায় না, উপরন্ত না দেখে মুহূর্তের সিদ্ধান্ত নেয় আর এক ঝাটকা টান দিয়ে নাজাকে তুলে দাঁড় করিয়ে দেয় এবং পরক্ষণে শক্ত করে কোলে তুলে নেয় আর বলে, তালুকদারের মাইয়া, এত রাগ কইরো না বুঝছো? রাগ অহংকার ভবিষ্যতের জন্য রাইখা দাও। এত রাগ মেয়ে মানুষের ভালো না, বুঝলা তালুকদারের মাইয়া? নাজা কোলে থেকে নামার জন্য বন্য পানির মতো হাত পা ছোটাছুটি করছে। ওর মুখের দিকে ক্ষপ্ত বিষ ছড়তে পড়ছে নেশাখোরের মতো। গাঁজাখোর, বাটপার, ছাড়ুন বলছি আমায়। কিন্তু তৌসির ওকে ছাড়ে না। তার বাধা ধরন শক্ত বাঁধন নাজার সমস্ত প্রতিবাদকে ব্যর্থ করে দেয়। ওকে জোর করে বিছানায় বসাতে বসাতে তৌসির ঠাট্টা সুরে বলে, এই ব্যাঙের মতো লাফাইতেছ কেন? লাফায়ও না, ডাকাইতিনি কোমরটা মোর ভাঙ্গা নিয়া আমার বিপদে নামাবি, তাই না? এমনি তো ডাকাতের সর্দারিনি তুই। বিছানায় বসিয়ে তৌসির নাজার দিকে ঝোঁকে। নাজার চোখে এখনো প্রতিরোধের আগুন নিয়েই জ্বলছে, কিন্তু ওর শরীর অবচ্ছন্ন। সে বোঝে এই মানুষটির শরীরের বলের কাছে ওর সমস্ত আবেগিত শক্তি আজ পরাস্ত।
কিছুক্ষণ পর নাজা রাগ কমিয়ে একটুও কমেনি, বিছানার দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে। মুখে রাগের আগুন নিয়ে ক্রোধে রগে রগে জট লেগে যাচ্ছে। তৌসির ওর সামনে মাথা নিচু করে বসে আছে, তবে শান্তিতে বসে নেই সেও। শান্তি শব্দটা তৌসিরের সাথে জীবনেও যায় না, আর যাবেও না। এই তো তৌসিরের বসে আছে তো আছেই, সাথে নাজার পায়ের আঙ্গুলগুলোতে নিজের হাতের আঙ্গুল বিদ্ধ করে হাত বুলাচ্ছে, আবার কখনো আঙ্গুলগুলো আলতো করে টেনে ধরে ফিসফিস করছে, আর কখনো তোমার লগে সিলাইমো না, সত্যি কইতাছি ও তালুকদারের মাইয়া, শোনো না, আও এবার ঘুমাই, আর রাগ কইরো না। রাজা রাগে ফুস করে ওঠে, না চিল্লাবেন না কেন, আরো বেশি চিল্লান, আমি তো বন্দি, আমায় এনেছেন তো বন্দি করতে, আমার সাথেই তো চিল্লাবেন। এটা শুনে তৌসির থমথম খেয়ে যায়, এই মাইয়া তো বহুত বজ্জাত, নিজের মুখে নিজেই কামের বেডি বানাইতাছে সে। তৌসির মুখ তুলে ওর পানে নিরসলভাবে চেয়ে বলে, তুমি বউয়ের মতোই থাকবা, তুমি কেন আমার লগে গদ্দারিনি করবা কও তালুকদারের মাইয়া? আর আমার রাগ উঠবো না? এরকম করলে কি রাগ উঠে না কও তুমি? নাজা তৌসিরের কথায় চিল্লায়, চিৎকার করে উচ্চারণ করে, আমি যা করেছি ভালো করেছি। গাঁজা বিক্রি করেন, ড্রাগস বিক্রি করেন, লজ্জা নেই? দেশের ছোট ছোট কিশোরগুলোকে এসবে জড়িয়ে মারছেন, নির্লজ্জ। ওদের কতটুকু ক্ষতি হয় বোঝেন? টাকা আয় করার নেশা মনুষ্যত্বকে ধুয়ে দিয়েছেন। জানেন, আপনারা জানেন কিছু? দেশ যেখানে অন্য দেশের তরুণ প্রজন্মের হাতে মানুষের দেশ সুন্দর ভবিষ্যৎ করে দিচ্ছে, সেখানে আমাদের এই দেশে আপনাদের মতো রক্তচোষকরা তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এই মাদক দ্রব্যের দ্বারা। তৌসি নাজার কথায় বিরক্ত হয়ে খানিকটা চোরা চোখে ওর দিকে তাকিয়ে রয়, আর হেসে বলে, এত দেশপ্রেম কইরো না তালুকদারের মাইয়া, চুপচাপ ঘুমাও। দেশের মানুষের ভবিষ্যতের চিন্তা না কইরা আপনার বংশ বিস্তার করার চিন্তা করো। নাজা এখন খুব রাগ হয়, বড্ড বেশি রাগ হয়। দুই হাত দিয়ে বিছনার চাদর আঁকড়ে ধরে আর দাঁত চেপে জবাব দেয়, আমি করব না আপনার ঘর। তৌসিরের রাগ এবার তেড়ে যায়। এতক্ষণ নরম ছিল, অথচ আর রইতে পারলো না শান্ত। এবার শক্ত গলায় শান্ত থাকার ভঙ্গি ধরেই বলল, তাহলে তোর বাপরে ফোন দিয়া কই যে আপনার ডাকাতি নিয়ে আমার ঘর করতো না, লইয়া যান, নিজের নিজের কাছে নিয়ে রাখেন। হ্যাঁ বলুন, এক্ষুনি বলুন, থাকবো না আপনার সাথে, আমি একবারে সব বলে দিব, সব বলে দিব। ওর কথায় তৌসি তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ও সিনাল, তোর বলা লাগতো না, তোর ব্যবসা হিসেবে আমার থেকে এক কাঠি ওপরে, তাই এত ফোঁস করিস না। আমার বাপ চাচা খারাপ হলেও আপনার মতো খবিস না। আপনার নামে আমি মামলা দিব, নারী নির্যাতনের মামলা দিব, আপনি আমাকে নির্যাতন করেন। তুই আমারে যে প্যারা দেস লো ভেত্তমুজি, তাইলে তো আমারও তোর নামে পুরুষ নির্যাতনের মামলা দায়ের করা উচিত। তুই আমারে বেশি জ্বালাস। আমি পুলিশকে আপনার কুকর্মের কথা বলে দিব, সব বলবো। আমিও তোর ব্যবসার বিরুদ্ধে সব প্রমাণ আছে, আমিও সব দিয়া দিমু, সব মিডিয়ায় দিয়া দিমু, হইব তখন। নাজা তৌসিরের সাথে কথায় পেরে ওঠে না। ও এক কথা বললে তৌসির 100 কথা বলে। অবশেষে বিরক্ত হয় নাজা, তর্ক বন্ধ করে উঠে যাওয়ার জন্য অগ্রসর হয়, থাকবো না এই লোকের সামনে। তথাপি এতেও সে ব্যর্থ, কারণ তৌসিরকে যেতে দেয় না। তৌসিরকে একটানে নিজের বুকে চেপে ধরে বালিশে মাথা রাখে, আর সাথে নাজার কাঁধে, ঘাড়ে, গলায়, নাকে, কপালে, চুলে ইচ্ছে মতো এলোপাতারি ঠোঁটের নিগড় ছোঁয়া এঁটে দিতে লাগে। তোমার এই মামলা দায়ের আমার দেওয়া চুমুক পুষিয়ে দিবে কই তরি? তৌসিরের এই পাগলামি মোটেও সহ্য হয় না নাজার। তৌসিরকে দাঁড়িয়ে আঘাতে দম নাকের কাছে চলে আসে। নাজা চিৎকার করে ওঠে, আপনার দাঁড়িয়ে গিয়ে যদি আপনি না ফেলেন তাহলে দেখবেন কি করি। খবিস, গাঁজা বিক্রেতা, গরুখোর কোথাকার, দাড়িগুলো কেমন? এই যে তৌসির এমন এলোপাথায় চুমেটে যাচ্ছে নাজাকে, এতে রাগ হচ্ছে না নাজার, কারণ ও বাস্তবতা মেনে নিয়েছে। এ লোকর সমস্ত কিছুই সব কিছু এই নিকৃষ্ট সত্তার অধিকারী তৌসিরের। এটাই চিরসত্য, আর এটাই বাস্তব। তাই নাজা এমন মেনে নিয়েছে নিষ্ঠুরতা, এই বাস্তবতা, এই নির্মম সত্যকে মেনে না নিলেও মানতে হবে। নাজাকে ইচ্ছে মতো চুমু খেয়ে তৌসিরকে নিজের বুকের মাঝ বরাবর টেনে ধরে বলে, রাগ কমলো? নাজা নিশ্চুপ, কোনো উত্তর দেয় না, চুপচাপ তৌসিরের বুকে মাথা গুছে শুয়ে থাকে। তৌসির আবারও শুধরায়, কি হইল, কথা কও না কেলা? ও তালুকদারের মাইয়া, চুপ হয়ে গেলা কেলা? ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার। তৌসির নাজার পিঠে ও বাহুতে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে গলায় নরম সুরে বলে ওঠে, গদ্দারিনী না করলে কি নয়?
আমি তোমার জামাই, তুমি আমার লাগে কেন এসব করো কও তো? না যায় কথায় তৌসিরের বুক থেকে মাথা তুলে তার মুখের পানে নিশ্চুপ চেয়ে থাকে, শান্ত গলায় বলে, আচ্ছা এগুলো না করলে হয় না? ভালো কিছু করা যায় না? আমি চাই না আপনি এসবে যুক্ত থাকুন, আমি চাই আপনি একজন ভালো মানুষ হন। তৌসির নাজার কথায় তবদা খেয়ে মনে মনে ভাবে, বা হঠাৎ আমার ইচ্ছাধারিণী নাগিন এত সুন্দর রূপ নিল কি মতলবে? তবে মুখে এটা বলে না, যদি মুখে বলে তাহলে ছবল খাওয়ার সম্ভাবনা 100% আছে। তাই জীবনের ঝুঁকি না নিয়ে ম্লান গলায় বলে, দেখি 2-1 বছর যাক, টাকা পয়সা আরো কিছু মেরে নিই, বাচ্চা 2-1টা হইলে যেন আয়েসে জীবন কাটাইতে পারে তার ব্যবস্থা কইরা নেই, তারপর ছাইরা দিমু। বিশ্বাস করো তালুকদারের মাইয়া। তৌসিরের কথায় ঠান্ডা মেজাজ আবারও তিক্ত হয়ে ওঠে নাজার, বিরক্ত হয়ে বলে, আপনার এই চিন্তা যদি মনে থাকে তাহলে ভালোভাবে সেটে নিন, আপনার বাচ্চার মা আমি হব না, কোনো কালেই হব না। নাজার কথায় তৌসির ওকে নিজের বুকে আবারও জড়িয়ে নিতে নিতে বলে, তুই তো বেটি নিজেই বাচ্চা, আর কি আমার বাচ্চার মা হবি? আগে নিচে বড় হ, পরে ডায়লগ দিস। নাজা তৌসিরের বুকে পেছলে গিয়ে তার বাহুতে মাথা রাখে। আগের ধতদস্তির কারণে নাজার হাতে চুরি ঘষে খেয়ে হাতের চামড়া খানিকটা ছিলে যায়। নাজা নিজের হাতে তৌসিরের দিকে দেখিয়ে বলে, দেখুন আপনার জন্য আমার হাত কেটে গেছে। তৌসির ক্ষীণ চোখে তার হাতের দিকে তাকায়, কিছু সময় চেয়ে থাকে, তারপর হাত টেনে নিয়ে যেখানে ছিলেছে সেখানে নিজের ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলে, কইমা যাইব? নাজা ঝাড়ি মেরে নিজের হাত সরিয়ে নিয়ে চুরিটা খুলে নিয়ে তৌসিরের বুকের ওপর রাখে আর বলে, এটা বালিশের নিচে রাখুন, এদিকে রাখলে বিছানায় আছাড় পড়ে সাথে সাথেই পড়ে যাবে, আপনার বিবি যান কাকা করবে। তৌসির দীর্ঘশ্বাস ফেলে চুরিটা বালিশের নিচে রাখতে রাখতে বলে, তোমরা মেয়েরা এমন কেন? 1 সেকেন্ডও বনে না কার লগে কারো, বনার মতো হলে তো বনবে। আপনার বিবি যান একদম বজ্জাত মহিলা, ওনার সাথে আমার কেমনে বনবো? মুখ সামলায় কথা কও, আমার বিবি জান রে এইভাবে বলবা না, কুয়ে দিলাম নাজা। উফ, এত কথা কইেন না। নাজা তৌসিরের এই দরদ দেখে বিষাক্ত গলায় বলে, এখন যখন দরদ উনার প্রতি, আমাকে বিয়ে করলেন কেন? উনাকেই করে ফেলতেন। উফ, এত কথা কইও না, ঘুমাও এখন। উচিত কথা বললে গায়ে ফসকা পড়ে নাকি? এত ঝগড়া করো কেন তুমি? কি বললেন আমি ঝগড়া করি? আমি ঝগড়ুটে? তৌসির বুঝে যায় এই মহিলা বেচাই রেগে গেছে। ওর কথায় ঝড় সামলাতে না পেরে তৌসির মনে মনে অসহায় হয়ে ভাবলো, বোম কিনলে যদি টাকা না লাগতো তবে আমি এই গজবের মুখে একটা ফাটাই দিতাম, খালি টাকা লাগবো দেখা বোমটা কিনা পারি না। আর এই সেমডি এত মুখ চালায়, এই তালুকদারের মাইয়ার মুখ যে এত চলে। কিন্তু মনে মনে আওড়ালেও কথাটি প্রকাশ করতে পারে না তৌসির, কিন্তু মুখেও বুদ্ধি খাটিয়ে বলে, তুমি সুন্দরী বইলা লাইনে বেলাইনে ছোট খুদ ধইরা ইচ্ছা মতো তাই কইবা, এটা কিন্তু মানতাম না। ব্যাস, ঝগড়া থেমে গেল। না যার কোনো কথা বলে না, অথচ কিছু সময় চুপ থেকে আবারও বলল, আমারে পাম দিতে আইসেন না। আচ্ছা ম্যাডাম, এখন একটু দয়া করে আপনি ঘুমায় পড়ুন। ঘড়ির কাঁটায় সকাল 11টার কাছাকাছি। তৌসির বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভাদ্রের মেঘলা দিনে কেমন একটা ভাবসা গরম, কিন্তু এই গরমের চেয়েও তীব্র একটা তেতো ভাব তৌসিরের চোখে মুখে এঁটে আছে। বিষমাখা তিক্ত নজরে বাড়ির গেটের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। বিরক্ত তিক্ততা মিশে তৈরি হয়েছে এই চাহনি। এই বিরক্তকর কারণ শুধু দেখতে পাচ্ছে না, বরং অনুভবও করছে। এক বিরক্ত অনিবার্য ঘটনা, তা হলো শা 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 করে গেট পেরিয়ে একের পর এক ক্ষীণ যান্ত্রিক শব্দ তুলে হুড়মুড় করে প্রবেশ করছে মোটর বাইক। 20 থেকে 25টি বাইক। সংখ্যাটা তৌসিরের বিরক্ত আরও শানিত করে তোলে। এত মানুষ কেন আসবে? কত টাকা খরচ হবে এদের খাওয়াতে? এই বাইকগুলো তালুকদাররা এসেছিলেন বলে কথা একটু ঝাঁকঝাঁক তো থাকবেই। ওদের সব কিছুতেই একটা তালুকদারি ঠাঁই। প্রতিটা বাইকে 2-1 জন করে বসা চালক আরোহী সম্মিলিতভাবে বাইকগুলো আরও দাপটে যান্ত্রিক গর্জনে লাল বাগান পেরিয়ে তারা এগিয়ে আসছে মূল ভবনের দিকে। বাইকগুলোর পেছনে প্রবেশ করছে একটি কালো স্যাডান গাড়ি এসে শিকদার বাড়ির মাঝ উঠানে থামা মাত্রই ভেতর থেকে বেরিয়ে আসেন কালো পাঞ্জাবি পায়জামা পরিহিত নোমান। তিনি গাড়ির বাইরে পা রেখে কিছু মুহূর্তের জন্য থমকান, তারপর আলতো করে হাত বাড়ান গাড়ির ভেতরের দিকে। অতঃপর নোমানের হাত ধরে সজ্জল সাবধানে গাড়ি থেকে বেরিয়ে এলো সাফা, তৌসিরের ছোট্ট ফুপুই।
নোমানের স্ত্রী। নোমান এবং তার পরিবারের যারা এসেছে তাদের মধ্যে একটু অদ্ভুত মিলও আছে বটে। আগত সবাই পুরুষ, কালো পাঞ্জাবি পায়জামা পরিহিত, তার উপরে কালো পাথরের কারুকাজে সুজীব মুজিব কোট। সবার জন্য একই পোশাক, মনে হচ্ছে কোনো সুশৃঙ্খল সেনাদল যারা উনার বিয়েতে খেতে এসেছে। ওনারা সবাই কালো পরেছেন আর সাফা পরেছে সাদা পাথরের বোরকা আর হিজাব। এই দৃশ্যটা তৌসিরের নজর কাড়ে। বেশ সুন্দর লাগছে ওর ফুপিকে। ওর মনে হচ্ছে হাজারো কালো পোকার মাঝে একটা সাদা পবিত্র ফুল। ওদের এই ম্যাচিং ড্রেসের কাহিনী দেখে তৌসির ঠোঁট বাঁকিয়ে বলে, মাঙ্গের নাতিদের কত টুট। ওনার উপস্থিতির তালিটা মনে মনে সাজায় তৌসির। ভালো করে দেখে নাজার পরনে চাচার মধ্যে 9 জন এসেছে। চাচার বড় ভাইদের মধ্যে 800 জনের মধ্যে এসেছে 28 জনের মধ্যে এসেছে 17 জন, আর ছোট চাচাদের ভাইদের 13 জনের মধ্যে এসেছে 6 জন, ভাগ্নে 19 জনের মধ্যে এসেছে 10 জন, ভাতিজাদের 25 জনের মধ্যে এসেছে 12 জন। এছাড়াও ভাগ্নে ভাতিজা মিলে এদের মধ্যে আরো 12 জন। এছাড়াও তালে মিলে 10-12 জন ছোট ছেলে মেয়ে এসেছে। তাদের মধ্যে এসেছে 7-8 জন আরো। এই বিপুল জনসমাবেশ হিসেব করতে করতে তৌসির বিরক্ত গলায় বলে, হালা তালুকদার দিছে রে, মন মতো জন্ম দিছে রে। 5 গরুর ওপর এক পরিবারে খাইয়া দিতে পারবো না এক বেলায়। নাজা ওয়াশরুমে গোসল দিচ্ছিল। গোসল সেরে বেরিয়ে এসে আশেপাশে একবার নজর বুলায়, তারপর চুল মুছতে মুছতে বেলকনির দিকে পা বাড়ায়। বেলকনির কাছাকাছি যেতেই ওর কাছে ধাক্কা লাগতে যায় তৌসিরের। তথাকথিত ধাক্কা লাগে না, তৌসির কিছুটা পেছনে সরে যায়। তৌসিরকে এই অবেলায় রুমে দেখে নাজা ভুরু কোঁচকায়। সন্ধিহান দৃষ্টিতে মুখ তুলে তৌসিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? তৌসির অবাক হয়, কি বলে এই মেয়ে? আজ বাড়িতে মেহমান আসবে আর আজ তৌসির বাড়ি থাকবে না? তৌসির চমকে গিয়ে উল্টো জিজ্ঞেস করে, কি তালো, মাথার স্ক্রু ঢিলা হইয়া গেছে কিতা? জানো না আজ বাড়িতে কি? নাজা থমকায়। সত্যি বলতে বাড়িতে কি হচ্ছে তা তার জানা নেই। সকাল থেকে আয়োজনের দৌড়ঝোড় দেখছে। তথাচি দেখে কৌতূহল হলে কাউকে জিজ্ঞাসা করেনি কিসের এত আয়োজন। এই বাড়িতে কারোর সাথে প্রয়োজন ব্যতীত কোনো আলাপও হয় না ওর। রান্নাঘরে গেলে যে কাজে ওকে দেওয়া হয় তা চুপচাপ করে, তারপর বেরিয়ে আসে। তিতামিঠা একটা বাক্য কারোর সাথে অপ্রয়োজনে ব্যয় করে না। তৌসিরের কথায় নাচে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে। না তো। তৌসির বুঝে যায় সত্যি না যে বিষয়ে অজান্তা। এই বিষয়ের সুযোগে খোঁচা মেরে বলে, জানবা কেমনে, কারো লগে কথা কও না, মিশো না। খাটাইশের ঘরে খাটাইশ একটা, একনশি সুইঙ্গেই থাকো। তৌসিরের কথায় খুবই বিতৃষ্ণা অনুভব করে নাজা। একটা মানুষ কিভাবে সবসময় ফাজলামির ওপর ভেসে থাকে? কিভাবে? সত্যি অসম্ভব। ধৈর্য তুর্ত ধারণ করে এমন আচরণে, এমন কথাবার্তায়। নাজার কথা না বাড়িয়ে পেছনে ঘুরে বাড়িয়ে দেওয়ালটা বিছানায় ছুঁড়ে মারে। চাপা রাগ গিলে বলে, আমি গিয়ে জিজ্ঞেস করছি, আপনার বলা লাগবে না, বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। তৌসিরকে যেতে দেখে তড়িৎ গতিতে পা বাড়িয়ে বলে, চলো আমিও যাই। রুম থেকে কৌতূহল নিয়ে বের হয়। যখন করিডোরে দাঁড়ায় আর লিভিং রুমের অবস্থা দৃষ্টিপাত করে, সাথে সাথে স্তব্ধ দেখে দাঁড়িয়ে যায় সে। নিজের পরিবারের অর্ধেক গোষ্ঠীর জনগণ দেখে বাকরুদ্ধ নাজা। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির পিছন থেকে মিঠার মোচড় দিয়ে দুষ্টুমি গলায় বলে, আশ্চর্য হইলে? নাজার ঠোঁটে নিজের অজান্তে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিজের স্বপ্রিয়জনদের দেখে আহা, মনে হচ্ছে শতযুগ পর এই চেনা মুখগুলো চোখের সামনে ধরা দিল। তৃপ্তির আদায়ে চোখে তৌসিরের দিকে তাকিয়ে তার ছেলের গলায় বলে, অতিশয় আশ্চর্য হলাম। তৌসির নাজার কথা থেকে এক ঝাঁজ শান্তি দেখতে পায়। তার বউ এই প্রথম তার সাথে এত সুন্দর করে কথা বলল। শান্তি তো পাওয়ারই কথা। নাজা নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। ওর পাশ ঘেঁষে তৌসির নামে ইকরাব আর সাহেব ভাইও এসেছে। তারা তৌসির আর নাজাকে একসাথে দেখে উভয় মুচকি হাসে। ওনারা আসতে চায়নি, মনও চায়নি, তথাপি আসতে না চাইলেও প্রিয়জনকে দেখার লোভও সামলাতে পারেনি। ওনাদের পক্ষে সামলানো সম্ভবও হয়নি, তাই মন পূর্বে জেনেও এসেছে। নাজা ধীরে ধীরে নিচে নেমে আসে। ও নামতেই সবার আগে ওই মাস্টার চাচু আর ছোট চাচু এগিয়ে আসে। নাজা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রয়। স্বল্প সময়ের
মধ্যে ওনারা দুজনেই হাত বাড়ায় নাজা নেয়। নাজা নিজেকে আটকাতে পারে না। সবার প্রতি অভিমান জমলে এই দুজনের প্রতি কোনো অভিমান অভিযোগ কিছু নেই ওর। নিজের ছেলের মতো করে মনে করেন ওনাদের খাওয়া দাওয়া সব খেয়াল রাখতো সে। বড্ড বেশি ভালোবাসে এই দুই চাচাকে। নাজা এগিয়ে গিয়ে দুহাত আঁকলে ওনাদের গলা জড়িয়ে ধরে। নাজা ধরা অনুভব করতে ওনারা বুঝে নেয় কতটা কাঙ্গাল হয়ে আছে ওনাদের জন্য নাজা। মাস্টার চাচু আর ছোট চাচু দুজনে স্নেহ ভরায় ছুঁয়ে হাত বুলিয়ে দেয় ওর পিঠে মাথায় গায়ে, আর জিজ্ঞেস করেন, কি অবস্থা তোর, ভালো আছিস তো? নাজা ওনাদের বুক থেকে মাথা তুলে মাথা নেড়ে বলে, আলহামদুলিল্লাহ। তোমরা? পাশ থেকে তানভীর চাচু, মোল্লা চাচু বলে ওঠেন, বা চাচু বুঝি ওই দুইটাই? নাজা ওনাদের দিকে ওনাদের কথায় তাকিয়ে মেকি হেসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? ওর প্রশ্নে নোমান সাহেব আর ওদের সবার বড় ভাই তানিম ভাই তার পাশে এসে দাঁড়ায়। নাজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে বলছিস কেন? তুই বাড়িতে নেই তো কেউ কারো খেয়াল রাখে না, যত্ন নেয় না? সত্যি অর্থে তোকে ছাড়া ওই তালুকদার মহল আজ শূন্য রে। তাদের বাক্য বনে নাজার শুধু মাথা নিচু করে। সে নতমুখে ফুটে ওঠে এক তাচ্ছিলের হাসি, যা বড় শূন্য, বড় করুণ। কাজ এ কথা বলেছে, অথচ নিজের স্বার্থে কার্য খেলার জন্য ওকে কুকুরের মতো বিলিয়ে দিয়েছে। চক্ষু তুলে নাজা চারপাশে তাকায়, খুঁজে ফেরে দুটি মানব প্রকৃতিকে। তাহলে তারা ওর বাবা, আব্বা আর তালহা ভাই। মন চায় একবার তাদের উপস্থিতি, কিন্তু না, ওই দুই আশ্রয়দাতাকে দেখতে মিলল না। তাদের অনুপস্থিতি নাজার অন্তর এক কঠিন প্রশ্ন বুনল। এরা কত নিষ্ঠুর, যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে সে তাদের প্রাণ, তাদের এত সহজে অবহেলা করলো। তালা ভাইয়ের না আসা মানাই গেল, কিন্তু আব্বা, মেয়ের কথা বুঝে একবারও মনে পড়ে না তার? অথচ প্রতিদিন 2-3 বার ফোন করে, কিন্তু তিনি মেয়েকে একবারও দেখতে আসে না। আজ সবাই এলো, সবার সাথে তার আব্বা এলো না। বাবার মুখটা দেখার জন্য, ওনার বুকে মাথা রাখার জন্য নাজার ভেতরটা হাহাকার করছে। কতদিন হলো আব্বার দেখা পাইনি, কতদিন হলো বুক ভরে আব্বাকে বলে ডাকতে পারিনি। এই ভাবনায় অতল গহ্বরে যখন ডুবে এদিক ওদিক তাকাচ্ছিল, তখনই চোখ পড়ে সাহেব ভাইয়ের ওপরে, যিনি ওর দিকেই তাকিয়ে আছে। ওনার তাকানো অসহায় হলেও নাজার বোধগম্য হয় না। সেই চাহনি স্নেহ ভেবেই বসে। ওনার ইশারায় জিজ্ঞেস করেন, কি অবস্থা সাহেব ভাই? সাহেব ওর ইশারায় প্রত্যুত্তরে মিটি হেসে না মাথা নাড়িয়ে জবাব দেয়, ভালো। তোর? নাজা একগাল হেসে ইশারা দেয়, ভালো। সাহেব ভাইয়ের চোখ যেন সরাতেই ইকরাবের ওপর নজর পড়ে, যে গ্লানি স্নিগ্ধ চোখ ওর দিকে তাকিয়ে আছে। নাজর তাকানো দেখে দ্বিতীয়বার আর ইকরাবের ন্যায় চোখ বোলায় না, মাথা নিচু করে নেয়। ইকরাবের দিকে তাকালে নিজেকে ভারী অপরাধী মনে হয় তার। কেন জানি মনে হয় এই উন্মাদ পুরুষটাকে নাজা নিজে নিজে ঢুকিয়েছে। আর এই উন্মাদ পুরুষটিকে নাজা কেবল ঠকায়নি, তার সর্বস্ব কেড়েও নিয়েছে। এই হতভাগ্য পুরুষটি নাজাকে চরমভাবে প্রতারিত, যে কিনা কেবল তার একান্ত পাওয়ার উন্মাদ বাসনায় জন্মদাত্রী মা বাবার কোলে ছেড়েছিল, তুচ্ছ করে নিজের সমস্ত ভবিষ্যৎ বিসর্জন দিয়েছিল। জীবনের সব স্বপ্ন শুধু নাজাকে নিয়েই করেছিল। সে তো সেই চরণে মাথা নত করেছিল। সেখানে তার নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়া নিশ্চিত ছিল। তার সমগ্র সত্তা, তার বাঁচা মরা সবকিছু নাজার কেন্দ্রিক ছিল। তার অস্তিত্বের প্রতিটা কোণা, তার বেঁচে থাকার প্রতিটি কারণ ছিল নাজাময়। অথচ এত প্রেম, এত ব্যাকুলতা, এত তীব্র আরতি, সবাই নিষ্ঠুর পরিহাস। শূন্যতার হিমশীতল স্রোতে ভেসে যাচ্ছে ইকরাব। নিজের জীবনের শেষ অবলম্বন, শেষ আশ্রয়টুকু আজ অন্যের ভাগ্যবস্তু। তার ভালোবাসার মহাকাব্য আজ এক অপমানের মর্মান্তিক উপসংহারে এসে থমকে গেছে। আর এই পরিণতির দায় শুধুই নাজার, কারণ সে তাকে ভালোবাসতে পারেনি। সে তো নিজের অজান্তেই তালা ভাইকে আপন মন বুনে দিয়েছিল। এবার সবাই নাজাকে ছেড়ে একে একে তৌসিরের সাথে সাক্ষাৎ করে। তৌসিরও বিনিময়ের সাথে কুশল বিনিময় করে। রুদ্র আর নাজেম চাচা দাঁড়িয়ে আছে লিভিং রুমের এক কোণে। রুদ্র দেখছে এক দৃশ্য, সিমরান নাজার এক চাচাতো ভাই তুর্যের সাথে কথা বলছে। তুর্য বারবার সিমরানের সাথে আগ বাড়িয়ে কথা বলছে, এটা ওইটা বলে হাসছে। এসব দেখে রুদ্রের শরীরের চামড়া যেন জ্বলে জ্বলে ব্যথা করছে। সিমরানও কথা বলছে, হ্যাঁ না উত্তর দিচ্ছে। সব কীর্তি দেখে রুদ্রের মন চাইলো সিমরানের গাল ফাটিয়ে দিতে, হাত পা ভেঙে চুলায় ঢুকিয়ে লাকড়ির মতো জ্বালিয়ে দিতে।
রুদ্র আর সহ্য করতে না পেরে নাজিম চাচাকে ডাক দেয়, ও চাচা, ওই যে দেখো। নাজিম চাচা ওনার কথায় উত্তর দেয়, কি তা দেখতাম? এখানে তো দেখার মতো কোনো সুন্দরী রমণী নাই। রুদ্র ওনার কথা অতিশয় বিরক্ত হয়, তুমি মিয়া বিশ্ব বদমাইশ, তোমার নজর ভালো না। নাজিম চাচা মুখ থেকে তিক্ত আওয়াজে বের করেন, আমি আবার কিতা করলাম রে? তোমারে কইছি তোমার ভাতিজির দিকে দেখো, ও কেমন টিং টিং কইরা কথা কইতাছে ওই গদ্দারের লগে। কথা আবার টিং টিং কইরা কয় কেমনে? রুদ্র এবার রাগ নিয়ে বলে, চলো ফাজলামি করিও না, ওরে এন থেকে সরাই আনো, আমার গা জ্বলতাছে। নাজিম রুদ্রের দিকে পাশ ফিরে চেয়ে বললেন, এবার লাইনে আইসো, সোজা কথা ক, সোজা সাপটা কথা কবি, ঘুরে কথা কস খেলা, দাঁড়া আনতেছি। এই বলে উনি সাথে সাথে জোরে ডাক দেয়, সিমরান এদিকে আয়, রুদ্র তোরে ডাকতাছে। শেষে রুদ্রের নামে ইজ্জতের ইসরায়েলি বোমা মাইরা দিল নাজিম চাচা। উপস্থিত সবাই বা রুদ্রের দিকে একবার সিমরানের দিকে তাকায়। রুদ্র নাজিম চাচার এমন কাণ্ডে লজ্জা নিয়ে নিচু হয়, ফিসফিসে বলে, এই বেটা গরু, কি কইলি এডি, তাড়াতাড়ি কথা ফেরা। নাজিম চাচা চারপাশের পরিস্থিতি দেখে আমতা আমতা করে বলেন, না রে, রুদ্র ডাকে নাই, গতকাল যে রুদ্রের শার্ট রাখছিল এটা দে তো। এটা শুনে সবাই হতভম্বিত ও স্বাভাবিক হন। দ্রুত তাও মনে মনে বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, তুর্য এসব শুনে সিমরানকে জিজ্ঞেস করে, তুমি কি ওনার ওয়াইফ? সিমরান তুর্যের কথায় চোখ তুলে রুদ্রের দিকে তাকায়, যে কিনা সন্দিহান দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে। সিমরান বুঝতে পারে তুর্য ওর সাথে একটু লাইন মারছে, তাই মাথা নাড়িয়ে উত্তর দেয়, না কিন্তু হব। তুর্য মনে মনে হতাশ ভাবে, শালার একটা জীবন, এই যেই দিকে মেয়ে দেয় ওই দিকেই প্রি বুকিং মারা শেষ। সিমরান চুপচাপ রুদ্রের পাশে এসে দাঁড়ায়। সিমরানকে নিজের পাশে দাঁড়াতে রুদ্র ছ্যাদ করে বলে ওঠে, এনে কি করস তুই? যা কুটুমের লাগে কথা ক, গিয়া ক, আমার কাছে এসুস কে? সিমরান রুদ্রের কথায় পাত্তা না দিয়ে মিনমিন করে বলে, তুর্য জিজ্ঞেস করেছিল আমি আপনার বউ কিনা। রুদ্র সিমরানের মুখে বউ কথা শুনে চমকে সিমরানকে প্রশ্ন করে, তুই কি কইলি? আমি না বলেছি। সিমরানের কথায় রুদ্র দিলখচ করে ওঠে। সিমরান ম্লান স্বরে বলে, না তো বলবি। এই বলে রুদ্র চপট রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সিমরান একটু মজা করেছিল, ব্যাস এইটুকুতেই কিচ্ছা খেসে গেছে। সিমরানও রুদ্রের পেছন পেছন চলে যায়। সিদ্দিক সাহেব এবং নাজার 4 নম্বর চাচা ইকবাল সাহেব, ওনারা ছদ্মবেশ ধারণ করে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ছদ্মবেশ ধারণের একটাই কারণ, তা হলো ছাত্রলীগের এক পিওর গদ্দারকে ধরা। দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যায়নি, আজ হঠাৎ এক গুপ্তচর মারফতে জানা গেছে রংপুরে আছে সে। লোকটির নাম শাহেদ, তাদের গ্রামেই বাড়ি। তাহলে প্রশ্ন থেকে যায়, কি করেছে এই শাহেদ যে তাকে ধরার জন্য এইভাবে পায়তারা করা হচ্ছে? তার কেনই বা ধরতে হবে? তাকে ধরার প্রণদাতা হলো তাকে জীবন্ত পুড়িয়ে মারা, নয়তো চাপাতি দিয়ে ইচ্ছে মতো পিস পিস করে কেটে ফেলা, তার রক্ত বোতলে ভরে নিজের বাবার কাছে নিয়ে যাওয়া। নাজার চাচাদের মধ্যে 15 জন জীবিত আছে, আর বেশি কয়েকজনই মারা গেছে। তাদের মধ্যে একজন ছিলেন সারওয়ার তালুকদার। সারওয়ার ছিলেন তালুকদার পরিবারের মধ্যে একমাত্র আওয়ামী লীগ নেতা। বয়স ছিল 27। পরিবারের সবাই উনার এই দল করার বিরুদ্ধে হলেও উনি দল কখনোই ছাড়েনি। উনার বন্ধু ছিলেন শাহেদ আর ইমতিয়াজ। তাদের 3 জনের খাতির যেমন রাজনীতির প্রেক্ষাপট মজবুত ছিল, তেমনি ব্যবসায়িক দিক থেকেও ছিল ঘনিষ্ঠ। 2024 জুলাই যখন কোটা আন্দোলন শুরু হয়, সারওয়ার সে সময় প্রথম দিকে তার বিরুদ্ধে ছিলেন। তাদের ক্ষমতাসীন দল তখন এসবে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, সঙ্গে উনিও, কারণ এটা তাদের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অহংকার তাদের চোখে পর্দা ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল অতীতের মতোই ছাত্রলীগের লাঠি আর পুলিশের ধাওয়া ছাত্ররা মুখ ঢেকে ফিরে যাবে, কিন্তু এরই পরে তারা দেখেছিল তরুণ প্রজন্মের এক অদম্য স্পৃহা, যা শুধু কোটার বিরুদ্ধে নয়, দীর্ঘ 15 বছরের বৈষম্য ফাঁসিবাদী শাসনের বিরুদ্ধে। ছাত্র জনতা এই গর্জন যখন সরকারের ভিত্তি কাঁপিয়ে দিতে শুরু করে, তখন ভীতদল ক্ষুব্ধ শাসন সিদ্ধান্ত নিল নির্মমতাই হবে তার একমাত্র জবাব। শুরু হলো স্বরাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের বেপরোয়া ক্ষমতার অপব্যবহার। পুলিশ, র্যাব এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগের কর্মীরা একযোগে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র জনতার ওপর। লাঠিচার্জ, টিয়ার্স গ্যাস, সাউন্ড গ্রেনেড সবকিছু ব্যবহার করা হলো। কেবল লাঠি নয়, আন্দোলনে মুখরিত যারা ছিল তাদের লক্ষ্যে চলে সরকারি গুলিও।
এই নির্মমতা থেকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হলো না মেয়েদেরও। বিক্ষোভভাবে ছাত্রী ও সাধারণ নারীদের ওপর হামলা করা হলো, লাঞ্ছিত করা হলো, অনেকগুলোকে টেনে হিঁচড়ে আটক করা হলো। ক্ষমতা ও পেশাশক্তি ব্যবহার করে যাকে যেভাবে ইচ্ছা সেভাবে হেনস্থা করা হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেওয়া হয়। বহু আন্দোলনকারীকে প্রকাশ্যে রাজপথ থেকে তুলে নেওয়া হয়। তাদের অনেকের আর খোঁজ মেলেনি। হাসপাতালগুলোতে গোপনে দাফন করা হয় অজ্ঞাত পরিচিত মৃত ব্যক্তির দেহ। শুধু প্রকাশ্য হত্যা নয়, জুলাই মাসে ঢাকায় রাজারবাগ সহ বিভিন্ন কবরস্থানে বহু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। হাসপাতালের কর্মীরা জানান, পুলিশের অনুমতি ছাড়া অনেক লাশ সরাতে হতো, অনেক বিক্ষত মৃতদেহ দাফন করা হতো যারা কোনো দাপ্তরিক রেকর্ড রাখা হয়নি। ক্যাম্পাসের হলগুলোতে ঢুকে নির্যাতন করা হতো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সদস্যরা প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর নির্যাতনে ঝাঁপিয়ে পড়েছিল, যা ইচ্ছে তাই শুরু করেছিল। নির্যাতন দলের এই অমানবিক নির্যাতন সহ্য হয় না সারওয়ারের। সহ্য না করতে পেরে তিনি বেরিয়ে আসেন দল থেকে। 22শে জুলাই রাস্তায় ছাত্র জনতার পক্ষে নেমে পড়েন তিনি। পারেননি এই অবিচার সহ্য করতে, মৃত্যু হাতে নিয়ে লড়ে যান ছাত্র জনতার হয়ে। তিনি জানতেন রক্ষা কখনোই পাবে না, ওনার দলের লোকেরাই ওনাকে মারবে, তবে তিনি বন্ধুর হাতে মরতে হবে তা বুঝতে পারেনি। 23 জুলাই সকালে ওনার দুই বন্ধু ওনাদের নিজেদের পুরনো আড্ডাখানায় ডাকেন। যার আগে নাদের সাহেবকে সম্পূর্ণ ঘটনা বলে গিয়েছিল সারওয়ার। সেই যে গিয়েছিল আর ফেরা হয়নি ওনার বাড়ি। তালুকদাররা লাশ অবধি পাবেনি বা কি করে? শাহেদ আর ইমতিয়াজে ওনাকে মেরে গুম করে দিয়েছিল। ইমতিয়াজ রাতারাতি দেশে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং চলেও যায়, কিন্তু শাহেদ যায় না। তার মনে হয়েছিল বিদেশে গিয়ে আর কি হবে, এগুলো কিছুদিন পরই থেমে যাবে, তারপর না হয় নেতার পাচারে ছুটে নিজেকে নেতার পদ হাতিয়ে নিবে। কিন্তু তার হয় না, স্বৈরাচারের পতন হয়। সঙ্গে শাহিদও লুকিয়ে বেড়ায়। ওরা নিজের হাতে নিজের বন্ধুকে কুপিয়েছিল। ওদের ইচ্ছে ছিল না কোপানোর, কিন্তু ওই মহলের আদেশ যে দল থেকে বেরিয়ে গেছে সে নিশ্চিত গদ্দার। দলের বিভিন্ন পরিকল্পনা ক্রাইম এক্সপোজ করে দিতে পারে। বাধ্য হয়ে তারা সারওয়াজকে মারে, নয়তো তাদের মরতে হতো। যখন ওরা দুইজন সারওয়ারকে কুপায়, সারওয়ার শুধু হেসেছিল আর বলেছিল, তোরা বন্ধুতেরা তো নিষ্ঠুর পরিণতি কেন দিলি বলতো? শাহেদকে পেলে তালুকদার আর আস্ত রাখবে না, প্রতিজ্ঞা করেছে। আজ একবার শুধু হাতে পায়, তারপরে রক্ত দিয়ে গোসল করব। নিচে সবাই খাওয়া দাওয়া করেছে। নাজহার রুমের বারান্দায় মাস্টার চাচু, ছোট চাচু আর নাজহার মোল্লা চাচু দাঁড়িয়ে আছে। নাজহাও আছে এখানে, সবার সঙ্গে ফাইজানও আছে। মোল্লা চাচু গম্ভীর গলায় নাজহাকে জিজ্ঞেস করলেন, কাজে হচ্ছে তো সব ঠিকঠাক? নাজহা দীর্ঘশ্বাস ছেড়ে আশেপাশে তাকায়, তারপর বলে, হচ্ছে। ছোট চাচু বললেন, আর কত সময় লাগবে? নাজহা তিক্ত সুরে বলে, সময় তো লাগবে, ধীরে ধীরে তো করতে হবে, তাই না? নাজহার এই আলসে কথার ফাইজান বিরক্ত হয়। আচ্ছা ফুপু, তুমি এত অলস কেন? তাড়াতাড়ি কিছু করো না। আর যদি না পারো তাহলে পণ্ডিতি কেন করেছিলে? ফাইজানের কথা মিজাজ তীর্থ হয় নাজহার। বুকে 2 হাত গুজে শান্ত গলায় ওকে ইশারা দিয়ে এদিকে আয় বলে। ফাইজান ওর কথায় সরল মনে ওর দিকে আগায়। হয়তো কিছু বলবে ভেবেছিল। ও আগাতে নাজহা হাত বাড়িয়ে ওর চুল চেপে ধরে, তাতে দাঁত চেপে ফাইজানের গালে টাস টাস করে থাপ্পড় মেরে বলে, তাহলে তুই কর, আয়, তুই আমার জায়গায় আয়। থাপ্পড় মেরে ফাইজানকে ছেড়ে দেয়। ফুপুর নরম হাতের ঠাট্টাস গরম থাপ্পড় খেয়ে ফাইজান তিক্ত গলায় বলে, আল্লাহ, তোমার মরা হাড্ডিতে এত শক্তি, আমার দাঁত নড়ে গেল রে। নাজহাকে এমন কাতরাতে দেখে ভ্রুক্ষেপ না করে মাস্টার চাচুর দিকে তাকায় আর বলে, আমার কাছে ইন্সপার্ট কিছু আছে। ওর মুখে এই শব্দটি শুনে মাস্টার চাচু হালকা রাগ হয় আর উনি জ্ঞান দেওয়া শুরু করে। নাজহা, অ্যাভয়েড সেসিং ইন্সপার্ট, আই সেট মেক ইউ শিওর, স্ট্যান্ড আউট, সি ক্লোয়াস ইনস্টেড। নাজহা ওনার দেওয়া উপদেশ শুনে দীর্ঘশ্বাস ছাড়ে। এই মাস্টার চাচু মারাত্মক মানুষ।
ছোটবেলা থেকেই দেখে আসছে সিরিয়াস সময় উল্টাপাল্টা বা কমন ইংলিশ বলে ইংলিশে উপদেশ দেওয়া শুরু করেন। আজও তার ব্যতিক্রম কিছু করলেন না। জীবনে চলে যাওয়া মুহূর্তগুলোই উনি বললেন ইংরেজিতে ঠিক করে। জীবন চলে যাওয়ার আগ মুহূর্তেও তিনি ইংরেজি শুধরাতে বলবেন ইংলিশ ঠিক কর। নাজা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলে আই শ্যাল ইনশিওর দ্য আই অ্যাটিটিউড লিড ভিউ পয়েন্ট অ্যাট দ্য নেক্সট জ্যাংচার। ওর কথায় মাস্টার চাচু সন্তুষ্ট হয়ে বললেন দ্য রিভিশন ইজ কমেন্ডেটেড, ইট ইজ দ্য নট অ্যাবিলেস্টিড অ্যাপ্রোপ্রিয়েট। নাজা ওনার কথায় আবারও মাথা নেড়ে রুমে আসে। উদ্দেশ্য ফোন বিছানার ওপর থেকে নেওয়া। যখন ওই ফোন হাতে নেয় সেই মুহূর্তে নোমান, সাফা আর তৌসির তাদের রুমে প্রবেশ করে। সাফা নোমানকে নিয়ে রুমে প্রবেশ করতে করতে এটা হলো তৌসিরের রুম। নাজা তাদের দেখে আর ফোন হাতে নেয় না। ওনাদের গলার সুর পেয়ে মাস্টার চাচুরা স্বাভাবিক হয়। হাসি মাখা মুখে রুমে আসতে আসতে বলে তোমরা রুমে দেখতে এসেছো? আমরাও এলাম। এই তৌসিরদের এই হাসি মুখা মিষ্টি বাণী শুনে একবার নাজার দিকে তাকায়, তারপর আবার ওনার পানে দৃষ্টি নিবদ্ধ রেখে মনে মনে বলে সুদানির ভোলা কি গদ্দারিনী প্ল্যান করতাছিলি রে, কে জানে এই পুঁটি মাছের মতো ভেটকি মারতাছস। নাজা সাফার দিকে দু কদম এগিয়ে এসে বলে আসুন না, এদিকে বসুন। সাফা মৃদু হেসে নাজার কাঁধে হাত রেখে বলল না মা, বসবো না, তোমার চাচু দেখতে চেয়েছিল তাই নিয়ে এলাম। নাজা আলতো মাথা নাড়ায়। সাফা আশেপাশে এক পলক তাকান, তখনই ওনার চোখ পড়ে নাজার হাতের দিকে। এক হাতের চুড়ি আছে, অন্য হাতে নেই। এই বিষয়টা নজরবন্দি হতেই নাজাকে সাফা জিজ্ঞেস করে তোমার আরেক হাতে চুড়ি কোথায়? চুরির কথা শুনতে নাজা স্মরণ হয় গত রাতে বালিশের নিচে রেখেছিল, আর পড়া হয়নি। আমতামতা করে বলে খুলে রেখেছি। সাফার কথায় নাজাকে বোঝায় বিবাহিতদের চুরি এভাবে খুলে রাখতে নেই, হাতে পড়তে হয় সব সময়। এবার নাজার মাথায় চটজলদি একটি বুদ্ধি চলে আসে। তৌসিরের দিকে আর চোখে এক নজর তাকায়। এই সুযোগে তৌসিরকে শরম দেওয়া যাবে। এই লোক সবসময় বেশরমের মতো গালিগালাজ করে, আজ বাস দেওয়ার সুযোগ পেয়েছে। যদিও এতে নাজাও লজ্জা পাবে, কিন্তু সবাই তো বুঝবে ও ছোট মানুষ, না বুঝেই বলে দিয়েছে। আর শরমের তামকা তো তৌসির পাবে। যেমন ভাবো তেমন কাজ। নাজা বলে ওঠে আরে না, আমি খুলিনি তো চুরি, উনি খুলেছেন গতকাল রাতে। এটা শুনে উপস্থিত সবাই গম্ভীত হয়ে দাঁড়িয়ে থাকে। কি বলা উচিত খুঁজে পায় না। নাজা হুট করে এমন লজ্জা দিবে কল্পনাও করেনি। অতঃপর নাজার কথায় মিটমিট করে হেসে ওনারা তৌসিরের দিকে তাকায়। তৌসিরের দিকে তাকাতেই চোখ কপালে উঠে যায়, কারণ ওইখানে তৌসির নেই, এক মুহূর্তে গায়েব হয়ে গেছে। এতে একটুখানি শ্বাস ফেললো সবাই। এদিকে নাজার মুখ থেকে এমন ডাহা মিথ্যা কথা শুনে তৌসিরের হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। ওর কথা মুখে শুনতে ইজ্জত বাঁচাতে আলগোসি রুম থেকে বেরিয়ে এসেছে সে। করিডোরে দাঁড়িয়ে আশেপাশে নজরে তাকায় আর বলে লা হাওলা ওয়ালা কুলতা ইল্লা বিল্লাহ, আমার ডাকাইতে নিয়ে আমার ইজ্জতের ডাকাত কইরা দিল রে। এক পর্যায়ে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই যাওয়ার পর এবার রুমে ফিরে আসে তৌসির। আজ নাজার সাথে কিছু একটা হয়ে যাবে। কেন এত মিথ্যা বললো ও? রুমে এসে দেখে রাজা রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি এখানে কি করেন? নিচে যান, মেহমানদের দেখভাল করেন। তৌসির ওর ন্যায় চঞ্চল চেয়ে থাকে কিছু সময়। বা আজ তো মারাত্মক লাগছে এই নিরুপমাকে। কালো সুতির একটা গ্রাউন আর লাল পায়জামাও না পড়েছে। তৌসিরের ভেতর হঠাৎ কিলবিল করে ওঠে। ও এই মেয়েটা জাদু জানে, প্রতিদিন নতুন নতুন রূপ ধারণ করে আর তৌসিরকে পুড়িয়ে মারে। এই জাদু করার দায়ে ওকে দুই একটা মামলা দেওয়া উচিত। ডাকাত আর এমনি এমনি কি বলে? তৌসির অন্তত এই নারীকে ডাকাতি করে নিয়েছে। কঠিন থেকে কঠিন সাজা হওয়া উচিত এই নারীর। তৌসির শিকদার নিজের মায়ায় ফেলে দিচ্ছে। কঠিন পাপ করে ফেলেছে এই নারী। তৌসিরকে মায়া ভাবনায় সমাপ্তি ঘটিয়ে এবার হাত বাড়িয়ে নাজার হাত টেনে নিয়ে নিজের নিকটে নিয়ে আসে। নাজা আসতে চায় না, উল্টো তৌসিরের থেকে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করতে করতে ধুর নিচে যান, মেহমানদের সাথে কথা বলুন বলে ওঠে। তৌসির নাজার এই ছোটাছুটি দেখে মৃদু হেসে ওর কোমরে দুহাত শক্ত করে রাখতে রাখতে বলে মেহমানদের সামনে যাওয়ার মুখ রাখছো, মিথ্যা বললা কেন? আমি তোমার চুরি খুলছি? নাজা তৌসিরের প্রশ্নে আলগাঘাড় কাত করে। বেশ অস্বস্তি সাথেই তাকিয়েছে নাজা। তৌসির
হাত ঘোরানো ভারী বেপরোয়া, কোমরে হাত রাখায় হাতের আঙ্গুল দিয়ে বারবার নাজার কোমরে পেটে খামচাচ্ছে। নাজা ছটফট করে উঠে বলে, আমার ইচ্ছে হয়েছে, আমি বললাম। সত্যি তো আপনি জানতেন, তাহলে বাধা দিলেন না কেন? তৌসির ওর কথায় ওর চোখে রেখে আর চোখে বলে, বেজ্জত করছো? আর করানোর ইচ্ছা ছিল নাকি যে এমন পরামর্শ দিতেছো? এই বলে নাজাকে পেঁচিয়ে রাখায় হাতের বাঁধন আরো শক্ত করে নাজাকে নিজের আরেকটু কাছে টেনে আনে। তৌসির এ কাছে বিরক্ত এক সূক্ষ্ম রেখে নেমে আসে নাজার মুখে। অন্তরে একরাশ অস্বস্তি নিয়ে বলে, ছোঁয়া কাছে টানা পছন্দ না আমার, অস্বস্তি লাগে, বিরক্ত হই। নাজার কথায় তৌসির কোনো প্রতিক্রিয়া দেখায় না। এইটুকু অন্তত বোঝে নাজা এসবে অভ্যস্ত নেই। অদফলে নাজার এই বাণীর উচ্চারণ তৌসির আলতো করে হেসে ধারণ করে, আমি জানি তুমি এসব পছন্দ করো না, তোমার বয়সটাই এমন, কিন্তু কি করতাম কত, আমিও তো পুরুষ। এ বলে অন্য কিছু বলতে যাবে তার আগে নাজা তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে ক্ষীণ অনুদানে বলে, আপনি নিজেকে গুটিয়ে রাখার সংগ্রাম আমার জানা নাই, অজানা নয় তৌসির। আমার সন্তুষ্টি শুধু এইটুকুতেই যে আপনি আমার মানসিক শান্তিকে সম্মান করেন, যথাসম্ভব আমার থেকে দূরে থাকেন বা থাকছেন। আপনার এই নিরশক্তিকে আপনার করা অন্যান্য সকল ঘাটতির ঊর্ধ্বে আমার ভালো লাগার একটিমাত্রই কারণ। হয়তো এক প্রকার কারণই দেখাচ্ছে আমার অসুস্থতার প্রতি এটা করে। আপনার নিজস্ব চাহিদা আছে, এটা আমি বুঝি। আমি জানি আপনার আকাঙ্ক্ষা আছে, কিন্তু পাওয়া কিছু চাওয়া। তবে বিশ্বাস করুন, এই জিনিসগুলো বুঝতে পেরেও আমার শ্বাসরুদ্ধ হয়ে আসে। আমি বারংবার চেষ্টা করি নিজের এই ছটফটানি অস্বীকার করতে, আপনার বর্তমানে সত্য হিসেবে গ্রহণ করতে চাই, কিন্তু অতীত আমার ভেতরে অস্থিরতা আমাকে বর্তমানের কাছে পৌঁছে দেয় না। নাজার এই স্বীকারোক্তি তৌসির স্তব্ধ হয়ে যায়। অচঞ্চল চাহনি নিয়ে শুধু নাজার পানে চেয়ে থাকে আর ভাবে, এতদিন ভাবতাম আমার ডাইনির বুঝ কম, কিন্তু আজ তো দেখি আমার দাদার চেয়েও বেশি বুঝ আছে। বাহ তৌসির, বাহ, তুই জিতা লইছস, মারাত্মক একটা চিজ। কি ঝিরে তোর এই পোড়া কপালে লাল ছন্দের গুড়া লাগবো কেমনে? না, কারো দোয়া টোয়া লাগলো। জীবনে তো কারো ভালো কিছু করস নাই, তাইলে দোয়া লাগবো কেমনে? মনে হয় দয়ালে এবার একটু দোয়া ভিক্ষা করে দিছে তোরে রে। সব দয়ালের দেওয়া। তৌসিরের পানে নিজের এভাবে চেয়ে থাকতে দেখে নাজা ভুরু কোচকানো নাজার মুখে প্রতিক্রিয়া দেখে তৌসির বাস্তবে ফিরে আসে। অতঃপর কোনো কথাবার্তা ছাড়াই হুট করে নাজাকে একটানে টেনে নিয়ে অভ্যাসের মতোই নাজার গালে, নাকে, ঠোঁটে ঠেসে ধরে আর ফিসফিস করে বলে, আমার কোনটা লাগতো না এখন, খালি এমনি দু একটা চুমুটুমু খাওয়াই সুযোগ দিও। নাজা পরে বিপদে বেজে খারাপ অনুভব হচ্ছে। কথাপত্য কিছু করতেও পারছে না তৌসিরকে। নাজা ছটফট করতে দেখে তৌসির কাঁধে ধাক্কা দিয়ে সরে বলে, দাড়িগুলো আমার গাল শেষ করে দিচ্ছে, শুনুন তো। তৌসির ওর থুতনিতে হাত রেখে আবারও প্রগড়ভাবে ঠোঁট ঠেসে বলে, আর কয়দিন সহ্য করে নাও, পরে লম্বা হয়ে গেলে আর লাগবো না। নাজা ওকে দূরে সরানোর জন্য প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। দিতেই বলে, তাহলে লম্বা হওয়ার পরই আইসেন, এখন ছাড়েন, নিচে যাই, কাজে সাহায্য করি উনাদের। তৌসির কি আর ছাড়বে এত সহজে? নাজা অন্য গালে ঠোঁট বসিয়ে হালকা বিরক্তি করে তিক্ত সুরে বলে, তুমি কারবাল ফালাইবাও অনেক গিয়া, 20-22 জন মানুষ আছে, কাম করবো নে তারা, কাজ করার নয় বিষয়টা, বিবেক বলতে তো কিছু থাকে তাই না? এত মানুষ আর আমি ঘরের মধ্যে পা তুলে বসে আছি, কেমন দেখায় না? বিবেক আর তুমি মারাইও না, চুপচাপ খাড়ায় থাকো। আমি যে সব সময় ছাড়মো, সময় দিমো তা কিন্তু না, ওই সময় যাইবা, আমি যখন ছাড়মো আর কোনো কথা কইও না। ব্যাস, না যাও, চুপ হয়ে যায়। যেটা হচ্ছে যেমন হচ্ছে তেমনই হোক, পরিস্থিতি তালে তালে শুধু তাল মেলাক। সবুরে মিয়া ফলে, দেখা যাক ওর ভাগ্য ওকে কি দেয়, ওর থেকে আর কি নেয়। এই পর্যন্তই ছিল স্নিগ্ধ বিষ গল্পের কততম পর্ব বললাম এটা? 14তম পর্ব। তবে এই পর্বে একটা জিনিস বুঝলাম, নাচার মধ্যে হয়তো বা কিছু চলতেছে, ওর ফ্যামিলির লোক করে হয়তো গুটি হিসেবে তৌসিরের বাড়িতে পাঠাইছে। অনেক রহস্য, দেখা যাক সামনে কি হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।